দেখি একবার বাবার টিম থেরাপি কিরকম চলছে। যতক্ষণ এই বাটন এখান থেকে বন্ধ হবে না ততক্ষণ বাবার ভাব নেওয়াও বন্ধ হবে না। জিতু, ঠাকুর, দরজাটা খোলো। আমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? কোনো এক কালের কথা, একজন রাজা ছিলেন, তার দুই কন্যা, একজন রূপবতী, অন্যজন গুণবতী। গুণবতী মেয়েটির নাম চম্পা ছিল, আর তার বিয়ে হয় এক রাজকুমারীর সঙ্গে, আর তাকে রাজা ঘরজামাই বানিয়ে নেয়। মন্দিরে যেতে পারছি না ঠিকই, কিন্তু মা সন্তোষী আমাকে নিজের পুজো থেকে বঞ্চিত করেননি। ওনার পাঠ শোনার সুযোগ আমি পেয়েই গেলাম। জয় মা সন্তোষী। এমন কেন মনে হলো? হে ভগবান, আজকে প্লিজ যেন কোনো অনর্থ না ঘটে। খুলছে না কেন? মা, দিদা, জঙ্গলে চলতে বৌদি, চলতে কেউ রাত আছে কি হয়ে বাইরে? গেল। দুজনে খিদে তেষ্টায় ব্যাকুল হয়ে উঠল, আর ধীরে ধীরে ওদের শক্তি কমতে শুরু করলো। একটু বাদে তারা অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু রানী আর চম্পার অটুট ভক্তির কারণে না, এই দরজাটা সেখানে খুলছে না, আমার সন্তোষী মা ফোনটা কাজ এলেন করছে। আর ওদের কি সঙ্গে করব? নিয়ে কার কাছ গেলেন। থেকে সাহায্য চাইবো? জিতু, ঠাকুর, আরে কেউ কি আছো? রাজ্যে সৈনিকরা রাজা আর জামাই ছাড়া ফিরল, তাই দেখে রানী আর চম্পা খুব দুঃখ পেল। রানী রাজকন্যাকে সম্পত্তি দিয়ে নিজে সৈনিকদের সঙ্গে বেরিয়ে গেল ওদের দুজনকে খুঁজতে। জঙ্গলে গেল। নিজের স্বামীর জন্য ও কিছুতেই হার মানতে চায় না, তাকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করতে চাইল। হ্যালো, কেউ আছো? দরজাটা খোলো। নিহারবাবুকে ফোনে এখনো পাওয়া যাচ্ছে না। মা সন্তোষী, প্লিজ নিহারবাবুর রক্ষা করবেন। আরে কেউ আছো বাইরে? দরজাটা খোলো। আরে আমার দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি দরজাটা খোলো। বৌদি, নিহার দাদা কোথায়? উনি আমাকে ঠিক 4টের সময় ডেকেছিলেন গাড়ি সার্ভিসিং এ দেওয়ার জন্য। গাড়ি তো বাইরে দাঁড়িয়ে আছে। দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না। গাড়ি বাইরে দাঁড় করানো, তার মানে উনি চলে এসেছেন। কিন্তু যদি চলেই আসেন তাহলে উনি কোথায় এখন? হয়তো অফিসে আছেন। আমি একবার অফিসে দেখে আসছি। আপনি প্লিজ একটু বাবাকে দেখুন, আমি নিহারবাবুকে খুঁজে আসছি। হ্যাঁ, আমি যাই। এবার পুজোতে শুধু বাড়ির বউরা আর কয়েকজন সধবাই থাকবে, সেই জন্যই পুজোর থেকে তুমি অনেক দূরে থাকবে। পিছন দিকে রাস্তাটা দিয়ে যাই। হ্যাঁ, কেউ আমাকে সাহায্য করো। আরে কেউ আছো? আমাকে সাহায্য করো। কেউ আমাকে সাহায্য করো। নিহারবাবু তো এখানেও নেই। তাহলে কোথায় গেলেন নিহার? রাজাকে খুঁজতে খুঁজতে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু রাজা আর জামাইয়ের কোনো খোঁজ নেই। পরের শুক্রবার আসতেই রানী জঙ্গলে আর চম্পা রাজবাড়িতে সন্তোষী মায়ের ব্রত করলো। 2 স্ত্রী ওর কাছে ভিক্ষে চাইলো, যার ফলস্বরূপ আশ্রমে রাজা আর জামাই দুজনের সামনে সন্তোষী মা এসে তাদের আশীর্বাদ করলেন। যেভাবে সন্তোষী মা রানী আর চম্পার সিঁদুর রক্ষা করলেন, ওইভাবে উনি সবার স্মৃতির সিঁদুর রক্ষা আমার করেন। এমন কেন মনে হচ্ছে যে নিহারবাবু কোনো বিপদে আছেন? হে সন্তোষী মা, আমার নিহারবাবুর যেন কোনো বিপদ না হয়। প্লিজ নিহারবাবুর রক্ষা করুন।
ওনার যেন কোনো ক্ষতি না হয়। এটা তো নিহার বাবুর আংটি। কেউ আমার সাহায্য করো। রুচিতা, আমি পরে বাবার টিম থেরাপি দেখতে আসবো। নিহার বাবু! রুচিতা, নিহার! বলো সন্তোষী মায়ের জয়। নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু! এটা লক করলো কে? নিহার বাবু! কি করবো আমি? করে খুলবো এটা? নিহার বাবু! 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 রুচিতা, নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু, প্লিজ চোখ খুলুন। এতক্ষণ হয়ে গেল, বুড়োর খবর নিয়ে তো কেউ এলো না এখনো। নিহার বাবু! নিহার বাবু, প্লিজ চোখ খুলুন, আপনার কিচ্ছু হবে না। নিহার বাবু, আপনার কিচ্ছু হবে না। আস্তে উঠুন। নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু, প্লিজ প্লিজ চোখ খুলুন। নিহার বাবু,
উঠুন আপনি ধীরে। কিছু হবে না আপনার নিহার বাবু। আমি আমি আপনাকে কিচ্ছু হতে দেব না। মা, দিদা। নিহার বাবু প্লিজ চোখ খুলুন। কিছু হবে না আপনার নিহার বাবু, সাবধানে নিহার বাবু। মা, নিহার বাবু, নিহার বাবু প্লিজ আপনি চোখ খুলুন। আপনার কি হয়ে গেল নিহার বাবু? আপনার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না আপনার। নিহার বাবু, নিহার বাবু প্লিজ চোখ খোলার চেষ্টা করুন না নিহার বাবু। রুচিতা, হ্যাঁ নিহার বাবু আমি এখানেই আছি, আপনার পাশেই আছি নিহার বাবু, আপনার পাশেই আছি। আপনার কিচ্ছু হবে না। মা, দিদা, বৌদি। বলো সন্তোষী মায়ের জয়। তো এই পুজোর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে সন্তোষী মায়ের আশীর্বাদে একজন স্ত্রী তার স্বামীকে বাঁচালো, নিজের সিঁদুর রক্ষা করলো। ব্যাস, এই পুজো এখানেই শেষ হলো। বলো সন্তোষী মায়ের জয়। বৌদি, মা, দিদা। এই বুড়ো এখানে তো ওপরে কার জন্য এত চেঁচামেচি করছে? ম্যাডাম, বৌদিমণি, তাড়াতাড়ি আসুন, নিহার দাদার কিছু একটা হয়ে গেছে। কি? ওই ভাপের ঘরে উনি আবার বন্ধ হয়ে যাননি তো? নিহার বাবু আপনি এখানে বসুন সাবধানে। নিহার বাবু প্লিজ চোখ খুলুন, আপনার কিচ্ছু হবে না নিহার বাবু। নিহার বাবু প্লিজ চোখ খুলুন না। নিহার বাবু আপনার কিচ্ছু হবে না, আপনি কি করলাম আমি? এবার আমার স্বরূপ না সবার সামনে আসে। নিহার বাবু, আমার ছেলে থেকে দূরে থাকো। রুচি এসব কি করে হলো? জানি না বৌদি, স্টিমারের রুমটাতে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, এইসব জিজ্ঞেস পরে করো, আগে ডাক্তারকে ডাকো। ডাক্তার? আমার স্বামীকে বাঁচিয়ে নিন ডাক্তার বাবু, আমার স্বামীর যেন কিচ্ছু না হয়। আমার সব রক্ত নিয়ে নিন, কিন্তু ওর যেন কিছু না হয়। আমার স্বামীর যদি কিছু হয় এখানেই আমি নিজেকে শেষ করে দেব। দেখুন, এসব কিছুর কোনো প্রয়োজন নেই। আমি নিহার বাবুর সম্পূর্ণ চেক আপ করেছি, উনি একদম ঠিক আছেন, ওনার বিশ্রামের প্রয়োজন। সত্যি ডাক্তার বাবু? হ্যাঁ, একদম। আঁচল, এবার ওঠো। তাছাড়া একটু দেরি হয়ে গিয়ে থাকলে ওনাকে আর বাঁচানো যেত না। কিন্তু উনি এখন ঠিক আছেন, কিছুক্ষণে জ্ঞানও ফিরে আসবে। কিন্তু উনি ওইখানে কেন গিয়েছিলেন? বাবাকে কষ্ট দেওয়ার প্ল্যানটা পুরো নষ্ট হয়ে গেল। আচ্ছা পুনম দেবী, আমরা আসছি, আপনি আর চিন্তা করবেন না, আর নিহারের খেয়াল রাখবেন। তবে সত্যি বলতে একটা কথা মানতেই হবে দিদি, মানছি নিহারের বউ হলো আঁচল, কিন্তু যমরাজের কাছে সাবিত্রী হয়ে রুচিতাই কিন্তু ওর প্রাণ বাঁচিয়েছে।
স্ত্রী না হয়েও ও কিন্তু সত্যিকারের স্ত্রী ধর্ম পালন করেছে। আচ্ছা, তো এবার আমরা আসছি। আচ্ছা, তাহলে এবার আমিও আসি। ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমাদের নিহারের কিচ্ছু হয়নি। হে ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছ কি রুচিতা? তোমার তো পুরো প্ল্যানটাই ফেল করে গেল। আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলে তো, কিন্তু এই দেখো, আমার বৌমার সত্যিকারের ভক্তির জোরে আমার ছেলে তো ফিরে এলো। মা, এটা কি বলছেন আপনি? কি ভুলটা বলেছি শুনি? আমার ছেলেকে প্রাণে মারতে চাওনি তুমি? আমি নিহার বাবুকে কেন মারতে চাইবো? কারণ এখন ও আর তোমার স্বামী নয়। প্লিজ মা, আপনি আপনি আমাকে যা বলতে চান বলুন, কিন্তু এরকমটা বলবেন না যে নিহার বাবুকে আমি মারার চেষ্টা করেছি। আমি নিজের প্রাণ ত্যাগ করে দিতে পারি মা, কিন্তু নিহার বাবুর কোনো ক্ষতি হতে দিতে পারি না, দেব না কখনো। আচ্ছা, তার মানে তুমি প্রতীকের বাবাকে মারতে চেয়েছিলে? কারণ বাথরুমে তো তোমার প্রতীকের বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল, তাহলে হঠাৎ করে ওখানে নিহার গেল কি করে? কি করে? হ্যাঁ মা, আমি বাবাকে স্টিমার রুমে নিয়ে গিয়েছিলাম, কিন্তু স্টিমার চলছিল না, তাই বাবাকে বাইরে নিয়ে এসেছিলাম রোদ পোহানোর জন্য। আর ততক্ষণে নিহার বাবু কখন গিয়েছেন, কখন দরজা বন্ধ হয়ে গেছে আমি জানি না মা। কারণ এই সব কিছু তোমার চাল। কখন, কোথায়, কিভাবে, যা খুশি হোক, তুমি অবশ্যই সেই ঘটনাস্থলে পৌঁছে যাও। কেন? এর উত্তর তো নেই আমার কাছে, কিন্তু এর মানে এমন নয় যে দোষী আমি। না রুচিতা, তুমিই অপরাধী, পুরোপুরি অপরাধী। যেহেতু নিহার এখন আর তোমার স্বামী নয়, সেই জন্য তুমি ওকে অন্য কারুর হতে কি করে দেখতে পারো? তাই তো ওকে বিপদে ফেলছো, ওকে মারার চেষ্টা করছো তুমি। মা, সবকিছুর একটা সীমা থাকে। এর আগের বার আপনি বলেছিলেন আমি বাবার প্রাণ নিতে চেয়েছি, আর এখন আপনি বলছেন নিহার বাবুকে মারতে চেয়েছি। আগেরবার বিষয়টা আপনার স্বামীকে নিয়েছিল মা, তাই আমি চুপচাপ সব সহ্য করে নিয়েছি, কারণ আপনার কষ্ট হয়েছিল। কিন্তু এবার আর নয়। প্রত্যেকবার আপনি কোনো প্রমাণ ছাড়া আমার ওপর দোষারোপ করতে পারেন না মা, আর প্রত্যেকবার আমি শান্ত থাকতে পারি না মা। সব কিছুর একটা সীমা থাকে, সব কিছুর, আর আপনি সেই সীমা লঙ্ঘন করছেন। তাহলে এখন এত সাহস বেড়েছে তোমার যে তুমি আমার সঙ্গে তর্ক করছো? একে তো অপরাধ করেছো, তারপরে আবার এত বড় গলা করে কথা বলছো? তোমায় আমি এবার থামো মা। তোমাকে বলেছিলাম মা যে সব কিছুর জন্য রচিতাকে এভাবে ব্লেম করা বন্ধ করো তুমি। তাহলে আমি কি করব নিহার, কি করব? সব বিপদের জায়গায় ও থাকে, সবসময় ওরই জানা থাকে কখন, কোথায়, কিভাবে, কার কি হবে। আর বাবা, এমনটা তো শুধু দুজনেরই জানা থাকে, হয় ভগবান অথবা তার যে এই সব ঘটনা ঘটাচ্ছে। আর এই মেয়েটা তো ভগবান নয়, তাই তার মানে হলো ও সব ঘটনার পিছনে কারিগর। তাই ওর শাস্তি পাওয়া উচিত। আমরা তো তোর মতো চোখ বেঁধে বসে থাকতে পারবো না নিহার। চোখে তো তুমি কাপড় বেঁধে আছো মা। রচিতাকে এভাবে সবসময় ভুল বোঝার পর্দা। ওকে তো আমার মতো বিশ্বাসও তুমি করবে না মা। অন্তত তুমিও কি এভাবে বদনাম তো দিও না। রচিতা আমার কখনো খারাপ চাইতেই পারে না।
ওটা শুধু একটা দুর্ঘটনা ছিল। যদি তোমার এটাই মনে হয় যে রুচিতা আমাকে মারতে চেষ্টা করেছিল, তাহলে তুমি এটাও কেন দেখতে পাও না যে আমাকে বাঁচানোর কারণটা রুচিতাও হতে পারে? আরে নিজের লাভের জন্য ও বাঁচিয়েছে তোকে নিহার, নিজের লাভের জন্য। ছাড়ো, অন্তত তুমি এটাও তো বিশ্বাস করেছো যে রুচিতা আমাকে বাঁচিয়েছে। তাহলে কথাটা এখানেই শেষ করো। তুমি রুচিতাকে আর কোনো প্রশ্ন করবে না, আর রুচিতা কোনো তার জবাব দেবে না। ছেড়ে দিন না মা, ওনার শরীর তো এমনিও ঠিক নেই। আমার পুজো আর ভক্তির জন্য সন্তোষী মা আমার স্বামীকে বাঁচিয়েছেন। আই এম সরি রুচিতা, আমার পুরো পরিবারের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আজকে যে আমি বেঁচে আছি, যদি আমার জীবনটা বড় হয় তার শুধু কারণটা শুধু তুমি। এক মিনিট, আমি একটা কথা বুঝতে পারছি না। নিহার ভুল করে বাথরুমের ভিতর গেছিল, ঠিক আছে, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না কারণ কেন? বৌদি দরজাটা বাইরে থেকে লক করা ছিল। কি? যে এটা করেছে আমি তাকে খুঁজে বের করবই। আমি একটা কথা বুঝতে পারছি না। নিহার ভুল করে বাথরুমের ভিতর গেছিল, ঠিক আছে, কিন্তু ও বাইরে বেরোতে পারেনি কারণ কেন? বৌদি দরজাটা বাইরে থেকে লক করা ছিল। কি? এবার দরজা কেন আর কে বন্ধ করেছে এই প্রশ্ন না করে ওঠে। এইসব প্রশ্ন করার আগে আমাকে এই পুরো সিচুয়েশনটাকেই চেঞ্জ করে দিতে হবে। দিদি, আপনার চরণ ধুয়ে আমার তো জল খাওয়া উচিত রুচিতা দিদি। আপনি তো আমার সিদ্ধির সিঁদুর বাঁচিয়েছেন, আমার মঙ্গলসূত্রকে বাঁচিয়েছেন, আমার পুজোকে সফল করেছেন। আপনি মহান দিদি, আপনি মহান। আঁচল, এরকম কোনো ব্যাপার নয়, ওঠো প্লিজ। তোমার এসব করার কোনো দরকার নেই। দিদি, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দেখেছো, এই হলো স্ত্রী। সারা দিন উপোস করে থেকে নিজের স্বামীর দীর্ঘায়ুর জন্য কামনা করে, আর নিজের স্বামীর প্রাণ যে বাঁচিয়েছে সেই সতীনকেও জড়িয়ে ধরে তাকে থ্যাংক ইউ পর্যন্তও বলে। একদম ঠিক বলেছেন মা আপনি। এক ফোঁটা জলও খাইনি আমি, 2 ঢোক নিজের অমৃত রস খেয়েছিলাম, সেটাও আবার নেট। কিন্তু দরজাটা লক হলো কিভাবে? আর স্টিমারটা তো অফ ছিল, তাহলে অন হলো কিভাবে? বৌদি, কোনো না কোনোভাবে কেউ সুইচটাকে নিয়ে কিছু গন্ডগোল করেছে। কারণ যখন আমি চেক করেছিলাম তখন সব ঠিক ছিল, গেটটাও বন্ধ ছিল না, আমি গেট বন্ধ করিনি, কিন্তু যখন ফিরে এলাম তখন বন্ধ ছিল। আচ্ছা, ওই আঁচলের সঙ্গে ওই যে ইলেকট্রিশিয়ান এসেছিল, সে কিছু করেনি তো আবার? না বৌদি, উনি তো বাবার ঘরে আসেননি, উনি তো ওয়াশিং মেশিন চেক করতে এসেছিলেন। এই রুচিতা কি কম ছিল যে এখন ঋতু এটা নিয়ে ভাবা শুরু করেছে? এবার আমি কি করব? এই দুজন বিদ্ধে ধরিত এখন নাওয়া খাওয়া ছেড়ে আমার পেছনেই পড়ে আছে দেখছি। বৌদি, আমাদের একবার অন্য ইলেকট্রিশিয়ানকে ডেকে সুইচটা চেক করিয়ে নেওয়া উচিত। আর এই দরজার ব্যাপারটাও দেখতে হবে, এটা লক হলো কিভাবে? হে ভগবান, এবার আমি কি করি? কি করে ওদের সন্দেহটা দূর করি? প্রথমে ওদের এই সন্দেহটা দূর করতে হবে। এটা কি করে হলো? নিজের থেকে কি করে বন্ধ হলো? বৌদি, নিহারবাবুর সময় হয়তো হাওয়ার জন্য ইন্টারলক হয়ে গিয়েছিল। সেটা হতে পারে রুচি। রুচি, এটাকে ঠিক করাতে হবে, এমন যেন না হয় যে পরে গিয়ে আবার প্রবলেমে পড়তে হয়।
এই দুই বোনকে তো এবার কিছু একটা করতে হবে, নয়তো রুচিতার কথা জানি না, আমার খুবই বোকাট্টা হয়ে যাবে এই বাড়ি থেকে। হ্যালো দাদা, আপনি কাল যখন এ বাড়ি এসেছিলেন তখন বাথরুমের তারে কিছু করেছিলেন কি? কি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হে ভগবান, এটা তোমাকে রুচিকে বলতেই হবে। রুচি, রুচি, আমি ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলেছি। বৌদি, আমি অন্য একজন ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলেছিলাম, আর উনি বললেন যে কেউ কিছু না করে থাকলে কিন্তু সুইচ বোর্ডের কিছু হতে পারে না। আমার তো আগেই সন্দেহ হয়েছিল। কে জানে কি ফিসফিস করছে এরা দুজন, কিছুই শুনতে পাচ্ছি না। ঋতু দিদি ভাই আমাকে সন্দেহ করছে না তো? সব জানতে হবে, বরং আরেকটু কাছে গিয়ে শুনি আমি। ওই ইলেকট্রিশিয়ান ঠিকই বলছে, এটা হয়তো ওই ইঁদুরই করেছে। হ্যাঁ বৌদি, আমারও তাই মনে হয়। ছোট যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে, আর যথেষ্টই বিপজ্জনক। আর আমাদের খুব তাড়াতাড়ি কিছু না কিছু করতে হবে, নইলে কে জানে কোনোদিন বড় কিছু না হয়ে যায়। এরা দুজন আমাকে ইঁদুর বলছে, এদেরকে তো ইঁদুরটা আর অন্য কোনো ক্ষতি করার আগে ওটাকে ধরতেই হবে আমাদের। এমনিতে তো আমার ইচ্ছে হচ্ছে ওটাকে একেবারে বিষ দিয়ে মেরেই ফেলি। হে ভগবান, মনে হচ্ছে ওই ইলেকট্রিশিয়ান এদেরকে আমার নাম বলে দিয়েছে। ওরা গিয়ে শাশুড়ি মাকে কিছু বলার আগে আমি বরং গিয়ে সব সত্যি কথা বলে দিই। কি? হ্যাঁ মা, ঋতু দিদি ভাই আর রুচিতা দিদি নিজেরা প্ল্যান করেছে, আর ওরা দুজনে আমার নাম দিয়েছে ইঁদুর। জানেন, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার প্ল্যান করছে। জানি না আমি কি এমন পাপ করেছি যে আমাকে ঋতু দিদি ভাই আজও নিজের ছোট জায় হিসেবে মেনে নিতে পারেননি। উনি আজও এটাই চান যাতে রুচিতা দিদি এই বাড়িতে ফিরে আসে আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। তুমি চলো আমার সঙ্গে, ওদের দুজনকে আমি মজা দেখাচ্ছি। এসো। আমরা একটা কাজ করি, আমরা আজই রাত্রিবেলাতেই ওই ইঁদুরটাকে মেরে ফেলি। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন কিছু একটা করে আমাদের ওই ইঁদুরটাকে ফাঁদে ফেলতে হবে, আর তারপর ওটাকে ধরে নিয়ে আমরা বাড়ি থেকে বের করে দেবো। ঠিকই বলছো তুমি। রুচি, আমি তোমাকে খুব মিস করি জানো। যদি তুমি সারা জীবন এই বাড়িতে থাকতে পারতে, যদি সবকিছু আবার আগের মতো হয়ে যেত। আর কিছু আগের মতো হবে না ঋতু। তোমার কোনো চাল আর কাজ করবে না ঋতু। আমি তোমাকে বলেছিলাম যে এই মেয়েটার থেকে দূরে থেকো। তোমাদের ন্যাকামো তো শেষই হচ্ছে না। খুব ভালোবাসো তো ওকে, এক কাজ করো, ওর সঙ্গে সঙ্গে তুমিও তোমার বাপের বাড়ির টিকিট কাটিয়ে নাও। কিন্তু মা, আমি কি করেছি? নিজের শাশুড়ির সামনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর চালাচ্ছ, সেটাও কিছু কম নয় ঋতু। দেখতে পাচ্ছি আমি এই রুচিতার সঙ্গে থাকার কুফল দিনের পর দিন বেড়েই চলেছে। নিজের জীবন আর নিজের পরিবারকে খুব ভালোবাসো তো, তাহলে দূরে থাকো ওর থেকে। না হলে আমার প্রতীকের জন্য আজও ভালো সম্বন্ধর অভাব নেই ঋতু, বুঝেছো? তোমাদের বাড়ি থেকে কোনো ঋতু নামে মহিলা আমায় জিজ্ঞাসা করেছিল সুইচের ব্যাপারে, তো আমি তখন বলেছি যে ইঁদুর তার কেটে দিয়েছে হয়তো। ধ্যাত বাবা, এটা তো সত্যি ইঁদুরের ব্যাপারে কথা বলছিল। কিন্তু ভালোই হয়েছে, শাশুড়ি মা ঋতু দিদিভাইকে কিছু কথা শুনিয়েছে, তো এখনো চালাক মহিলাটার থেকে একটু দূরেই থাকবে।
নিহার বাবু, আপনার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না আপনার। আমি জানি তুমি থাকতে আমার কখনো কিচ্ছু হবে না। ওই আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তারপর আমি দেখলাম যে তোমার মাথাটা সোফা থেকে পড়ে যাচ্ছিল, সেই জন্য। নিহার বাবু, আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, ওই একটু আঘাত লেগেছে, ওই ব্যথা হচ্ছে না আমার। গুড নাইট। আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু কাল আমার দিন আসবে রুচিতা। কাল আমি তোকে একদম শেষ করে দেব, দেখে নিস। বৌদি, বড় মালকিন এই ফেভিকলটা আপনাকে মিক্স করতে বলেছেন। কোথায় রাখবো এটা? রেখে দে আমার মাথার উপর। হ্যাঁ, না মানে এখানে কোথাও রেখে দিন না, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। পুরো নেশাটাই নষ্ট করে দিল। কাল রুচিতা খুব গায়ে পড়ছিল না আমার স্বামীর, আজ আমি পুরো আঠার মতো ওনার গায়ে আটকে থাকবো, আর রুচিতাকে জেলাসিতেই মেরে ফেলবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডক্টর, ঠিক আছে, আমি নিহার বাবুকে রিপোর্টটা দেখিয়ে আপনাকে ফোন করছি। ওকে, হ্যাঁ। আরে রুচিতা তো ওনার কাছেই যাচ্ছে দেখছি। নিহার বাবু, বাবার রিপোর্ট এসছে, একবার
বাবার রিপোর্ট যেগুলো আপনি দেখে নেবেন। রুচিতা নামের কাঁটাটা আমার গলাতে আটকেই থাকছে। না পারছি আমি তাকে গিলতে, না পারছি আমি ওগরাতে। ভগবান জানে কি দিয়ে নিজের ভাগ্যটা লিখেছে। আমার প্রত্যেকটা চাল থেকে বেঁচে যাচ্ছে ও। আঁচল, হ্যাঁ দিদি ভাই। এটা কি করছিলে তুমি? মা তো বললেন যে তুমি যোগা করছো, কিন্তু তুমি তো এখানে স্টোর রুমে একা দাঁড়িয়ে নিজের এই কঙ্কন নিয়ে খেলছো। কি আছে এই কঙ্কনে দেখি? দিদি ভাই, এই চুড়িটা আমার মায়ের শেষ চিহ্ন। মায়ের ছোঁয়া, মায়ের ভালোবাসা লুকিয়ে আছে এতে। যখন আমার মায়ের কথা মনে পড়ে তখন আমি যোগার বাহানা দিয়ে এই ঘরে এসে এই চুড়িটাকে ভালোবেসে মাকে মনে করি। কিন্তু এভাবে একাকী লুকিয়ে লুকিয়ে কেন? কারণ দিদি ভাই, আমি কাউকে বিরক্ত করতে চাই না। আই এম সরি আঁচল, তোমাকে সন্দেহ করেছিলাম। আমি ওই একটা জিনিস নিতে এসেছিলাম, আমি ওটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি দিচ্ছি আপনাকে, এই নিন। থ্যাংক ইউ। সাবধানে। বাপরে বাপ, বেঁচে গেলাম। নয়তো আজকে পুরো ধরা পড়ে যেতাম আমি, আর রুচিতা না আমাকে বাড়ি থেকে বের করে দিত। যখনই ওই চালাক মেয়েটা বুড়োর ঘরের দিকে যাবে তখনই আমি এই ঝাড়বাতিটাকে ওর মাথার উপরে ফেলে ওকেও ওই বুড়োটার পাশে শুইয়ে দেব। তারপর আইউই আইউই করতে করতে ওই বুড়োটার সেবা করিস তুই। এ বাবা, আমার চুড়ি! ঠাম্মার কাছে কি করে যাব? যদি ওনার সন্দেহ হয় তখন? ঝাড়ুটা আমায় দিন, আপনি অন্য কাজ করুন, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আঁচল বৌমা, তুমি কেন ঝাড় দিচ্ছ? আসলে ঠাম্মা, আমার মা বলতেন যে ঘরের কাজ যদি ঘরের বৌমারা করেন তাহলে সেই বাড়িতে লক্ষ্মী ঠাকুর বসবাস করেন। আরে আমার পায়ে কি একটা লাগলো? আপনি যান ঠাম্মা, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে।
কোথায় গেল চুড়িটা? আরে আঁচল বৌমা তুমি আহ! 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 মা আপনার লাগেনি তো? লাগেনি, কিন্তু আমি পিছলে গেলাম কি করে? কি হলো মা? এটা কিসের দুর্গন্ধ? হ্যাঁ মা, গন্ধ তো আমিও পাচ্ছি। গন্ধ? কিসের গন্ধ? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না দিদি ভাই। তোমার নাক ঠিক আছে তো আঁচল? কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে সারা ঘরে। পুনম, এই অদ্ভুত গন্ধটা কোথা থেকে আসছে ঘরে? মা তুমিও পাচ্ছ তো? মা আরে আরে কি করে বারবার পড়ে যাচ্ছি? কি আছেটা কি সিঁড়িতে? ড্রিঙ্কস? কি? এটা ড্রিঙ্কস? আরে এই পবিত্র ঘরে কে নেশার জিনিস নিয়ে এলো? দেখুন মা, ওই পর্যন্ত ছড়িয়ে আছে। তার মানে বোতলটাও আশেপাশেই আছে। হ্যাঁ, দাগটা তো এই পর্যন্ত আছে, এর বাইরে তো আর দাগ নেই। জানি না কে খেয়েছে। জানি না কেন আমার ইলেকট্রিশিয়ানের কথায় বিশ্বাস হচ্ছে না। সুইচ বোর্ড খারাপ হওয়ার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, যেটা আমি জেনে ছাড়বই। এটা প্রতীক বা নিহার খায় না না তো? না ঠাকুমা, প্রতীক এই সমস্ত জিনিস ছুঁয়েও দেখে না। আর ওর এসব খাওয়া তো আমি ছাড়িয়ে দিয়েছিলাম মা। আমি আসার পরেও অনেক বদলে গেছে। না ও নেশা করে, আর না খুব একটা বেশি রাগ করে। আহা আমার আদরের বৌমা, তুমি তো লাখের মধ্যে পুনম, এক। এসব আদিক্ষেতা পরে করো, আগে এটা খোঁজ নাও যে এ বাড়িতে কে নেশা করছে। এসব তো আমাদের বাড়িতে আগে কখনো হতো না। যবে থেকে রুচিতা দিদি এসেছে তবে থেকে এইসব ঘটছে। আচ্ছা, রুচিতা দিদি খায় না তো? না না চল, রুচিতা এরকম না, আর ও এটা করতেও পারে না। না মা একদম ঠিক কথা বলছেন। আচল, তুমি না রুচিতাকে নিয়ে এসব ভিত্তিহীন অভিযোগ করো না। ও এসব জিনিসের দিকে ভুলেও তাকায় না, খাওয়া তো অনেক দূরের কথা। মানছি দিদি ভাই, হয়তো উনি এখানে আসার পর আমাকে আর ওনাকে একসাথে সহ্য করতে পারছেন না, সেই জন্য নিজের কষ্ট ভোলার জন্য হয়তো খাওয়া শুরু করেছেন। তুমি কি ওকে খেতে দেখেছো? হ্যাঁ বলে দিই, তাহলে এই ব্যাপারটা অন্তত এখানেই থেমে যাবে, নয়তো আবার এদের সন্দেহ আমার উপর না আসে। আরে কি ভাবছো আঁচল? যদি দেখে থাকো বলো, আমি নিহারকে বলবো। ও এমন নেশাখোর মেয়েকে নিজের কাছে ঘেঁষতে দেবে না। হ্যাঁ মা, আমি রুচিতা দিদিকে এসব খেতে দেখেছি।